আমার শ্বশুর, শাশুড়ি এবং আমার স্বামী যৌতুকের টাকার জন্য অত্যাচার করত, তাও 5 লক্ষ টাকা। কিন্তু আমি এত টাকা কোথায় পাবো? আমার বাবা গরিব মানুষ, এত টাকা জোগাড় করা আমার বাবার পক্ষে সম্ভব না। একদিন হঠাৎ করে আমার 10 বছরের দেবর আমাকে বলল, ভাবি আমি তোমাকে 5 লক্ষ টাকা দিব, কিন্তু আমার একটা শর্ত আছে। আমি বললাম, কি শর্ত? তারপর আমাকে আমার দেবর 5 লাখ টাকার বিনিময়ে যা চেয়েছিল তা শুনে আমার মনে হলো আমার প্রাণটা বুঝি বেরিয়ে গেল। বাকিটা তোমাদের গল্পতে বলছি। যেদিন এক ঘর ভর্তি লোকের সামনে আমার শাশুড়িমা আমাকে বললেন, ছেলে আমার বিয়ে পাস, তাকে জন্ম দিতে কম কষ্ট হয়নি, জীবন মরণ প্রশ্ন গেছে, সেই ছেলেকে লেখাপড়া করিয়ে মানুষ করতে কম খরচ যায়নি আমার, তার খরচ কিছুটা তো তোমার বাবা মাকে পোষাতে বলো। আমিও ঘর ভর্তি মানুষের সামনে বজ্রকণ্ঠে আশাতে কিছুটা ব্যঙ্গ করেও বলেছিলাম, আমিও তো বিবিএ অনার্স করেছি, মাস্টার্সে ভর্তি হয়েছি, লেখাপড়ার খরচ এখনো বাবা বহন করছেন। আমার বাবা মায়ের তো মোটেও খরচ করতে হয়নি। আপনার মনে হয় আমাকে কোনো বাণিজ্য মেলা থেকে কিনে নিয়ে আসছে? আমার মা বাবার কোনো কষ্ট হয়নি আমাকে লালন পালন করতে। শাশুড়ি মা চোখ বড় বড় করে আমার দিকে তাকালেন। তার পুত্র মানে আমার স্বামী আমার কাছে এসে রাগী কণ্ঠে বললেন, মায়ের সাথে বেয়াদবের মতো কথা বললে জানে মেরে ফেলত তোকে। আমি হাতখানা সরিয়ে বললাম, জানি সে তুমি পারবে, মায়ের পুত্র বলে কথা, তাতে আমরা যে যেতুক চাইছে জানাতে যেতুকের শাস্তি কি? আমার শাশুড়ি চোখ দেখলে মনে হয় রাগে চেয়ার থেকে লাল লাল আগুন ঝরছে, পারলে সে আগুনে আমাকে ছাই করে ফেলেন। তিনি বললেন, আমরা তো আর যেতুক চাইছি না, বিয়ের পর মেয়ের শ্বশুর বাড়িতে এটা সেটা দেয়, মেয়ে জামাতার সুখ দুঃখে টাকা দেওয়া যেতুক কেন হবে? এসব উপহার দেওয়া তো সমাজের নিয়ম, সেটা কি তোমার বাবা জানেন না? জি মা, বর্তমান সমাজে যেতুকের আরেক নাম উপহার। শাশুড়ি মা বেশ রেগেই বললেন, নিজের মেয়ে জামাইকে এতটুকু সাহায্য করতে না পারলে তোমার বাবা মেয়ে কেন বিয়ে দিলা? ঘরে খুঁটি করে রাখতো, তারা তো আর আপনাদের উপহার চাইবার নিয়ম জানতো না, তাই বিয়ে দিয়েছেন। বেশি কথা বলবা না, মুখে মুখে তর্ক আমার পছন্দ না। বাবার বাড়ি থেকে টাকার ব্যবস্থা করে না আনতে পারলে তালাকনামা হাতে ধরিয়ে দিব, তারপর ঘর থেকে বের করে দিব। আমি কাচুমাচু মুখ করে বললাম, এমনটা করবেন না প্লিজ মা, তালাক হলে লোকে কি বলবে? সমাজে মুখ দেখাব কি করে? আমার জীবন তো নষ্ট হয়ে যাবে। আমি এখনই বাবার বাসায় গিয়ে তাকে বলছি, তিনি যেভাবেই হোক টাকার ব্যবস্থা করে ফেলবেন। দেখলাম তাদের চোখে মুখে বিশ্বজয়ের আনন্দ। আমি বোরকাটা পরে বাড়ি থেকে বের হবার সময় মাথা নিচু স্বামীকে বললাম, আমার কাছে বাড়ি যাবার রিক্সা ভাড়া নেই। তিনি 1 টাকার একটা নোট আমাকে দিলেন আর বললেন, কথা বলে জলদি বাড়ি ফিরবি। আমি টাকাটা নিয়ে ঘর থেকে বের হতে হতে শুনলাম শাশুড়ি বললেন, কাকে কিভাবে পরস্ত করতে হয় আমার জানা আছে, কার দুর্বলতা কি আমি জানি। আমি চিন্তায় পড়ে গেলাম, কেমন করে এত টাকা জোগাড় করব? আমার বাবা একজন অসহায় মানুষ, তিনি এত টাকা কোথায় পাবে? আমিও কিছুই ভাবতে পারছি না, কি করব আমার মাথায় কাজ করছে না। আসলে মেয়েদের কপালটা এরকমই হয় নাকি? আমি যদি টাকা নিয়ে বাড়িতে ফিরতে না পারি তাহলে আমাকে তালাকনামা দিয়ে দিবে। আমি এটা কিভাবে সহ্য করব? আমি তা কিছুতেই সহ্য করতে পারবো না। মানুষের জীবনে বিয়ে একবার হয়। এসব দুশ্চিন্তা আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল। আমি এখন কি করব? এসব ভাবতে ভাবতে বাবার বাড়ি গেলাম। বাবার বাড়ি গিয়ে দেখি বাবা অসুস্থ। আমার মা মারা গেছেন আমার বয়স যখন 10 বছর তখন। আমাকে আমার বাবা খুব কষ্ট করে বড় করেছে এবং লেখাপড়া করিয়ে মানুষ করেছে। আমার নামটা মা রেখেছিল আয়শা। বাবা আমাকে ধুমধাম করে বিয়ে দিয়েছিল। যাই হোক, বাবার অসুস্থতা দেখে আমি কিছুতেই শ্বশুরবাড়ির ঘটনাটা শেয়ার করতে পারছি না। বাবা শুনলে হয়তো বাবার মনটা অনেক খারাপ হয়ে যেতে পারে। এমনও হতে পারে বাবার অসুস্থতাও বেড়ে যেতে পারে। আর তাই বাবাকে বলতে পারছি না, কিন্তু বাবা ছাড়া আমার যে পৃথিবীতে আর কেই নেই। বাবাকে তো বলতেই হবে। আমি কি করব? এসব ভাবতে ভাবতে আস্তে করে বাবাকে ডাক দিলাম। বাবা আমার ডাক শুনে বিছানা থেকে উঠে বসলো। কিরে মা, তুই কখন আসলি? একাই আসলি নাকি? জামাই আসে নাই আর তোর মুখটা এমন শূন্য দেখাচ্ছে কেন মা?
তোর কি হয়েছে মা, আমায় খুলে বল মা। বাবাকে জড়িয়ে ধরে কান্না করে বললাম, বাবা, আমার শ্বশুর শাশুড়ি, আমার স্বামী তার আমার কাছে যৌতুক চাচ্ছে। বলেছে 5 লাখ টাকা নিয়ে যেতে। যদি 5 লক্ষ টাকা না নিয়ে যেতে পারি তাহলে সে আমারে তাদের বাড়িতে রাখবো না, ডিভোর্স দিয়ে দিবে বাবা। আমার বাবা আমার কথা শুনে বলল, মা তুই কোনো চিন্তা করিস না, আমি টাকার ব্যবস্থা করতেছি। কিন্তু বাবা কোথায় থেকে টাকার ব্যবস্থা করবে? আমাদের তো বাড়ির জায়গাটা ছাড়া আর কিছুই নেই। আমার বাবা বাড়িটা বন্ধক দিতে চাইল, আমি তখন বাধা দিলাম। না বাবা, আমার জন্য বাড়িটা বন্ধক দিলে তুমি কোথায় থাকবে? আর টাকা শোধ করতে না পারলে তো এই বাড়ি নিয়ে যাবে। তার চেয়ে বরং আমি আমার স্বামীর বাসায় ফিরব না, আর যাব না। আমি তোমার সাথেই বাড়িতে থাকি। তারপরের দিন আমার দেবর আসলে আমার বাড়িতে এসে বলল, ভাবি তুমি অনেক সুন্দরী, লক্ষ্মী একটা মেয়ে, তোমার প্রতি ভাইয়া আমার মা এরকম যৌতুকের জন্য তোমাকে নির্যাতন করতে পারে। এটা আমার কাছে খুবই খারাপ লাগে ভাবি। আমার দেবরের নাম জিনুক, বয়স মাত্র 10 বছর। আর এই 10 বছরের দেবর আমার কোনো কষ্ট দেখতে পারত না। আমার দেবর ছোট মানুষ, বলতে গেলেই একটা বাচ্চা মানুষ। যাইতোক দেবর আমায় বলল, ভাবি আমি তোমাকে 5 লাখ টাকা দিব, কিন্তু একটা শর্ত আছে। আমি বললাম, কি শর্ত? আর তুমি ছোট মানুষ, তুমি এত টাকা কোথায় পাবে? আরে ভাবি, আমি ছোট হলে কি হবে? আমার মাথায় যে জ্ঞান আছে, তোমার মাথায় সেই জ্ঞান নেই। এবং কি আমার ভাইয়াও তা পারবে না। আমি তো আমার দেবরের কথা শুনে অবাক, কি বলে পাগলের মতো। তবে ভাবি আমার একটা শর্ত আছে, যদি শর্ত মানতে রাজি হও তাহলে আমি তোমাকে টাকা দিব। আমি বললাম, নিজে একটা চকলেট কিনে খেতে পারে না, আর সে নাকি আমাকে 5 লাখ টাকা দিবে। আচ্ছা বলো তোমার কি শর্ত, তাহলে তোমাকে আমি দুদিনের জন্য দূরে কোথাও নিয়ে যাব। আমি যা বলবো তোমার তাই করতে হবে। আমার সব কথা তোমার শুনতে হবে। ভাবি আমি যা করতেছি তোমার ভালোর জন্য করব। আমি তোমার খারাপ চাইবো না কখনো। আমি মনে মনে চিন্তা করলাম, মাত্র 10 বছরের একটা ছেলে, মানে আমার দেবর, সে আমাকে দূরে নিয়ে কি করবে? এই ছোট ছেলেটার মতলব কি? কিন্তু একটা কথা আমার মাথায় আসছে না, যে মাত্র 10 বছরের ছেলে, সে আমার কাছে কি চায়। না, আমি মনে মনে চিন্তা করলাম, আমি তাকে বলবো, আগে টাকাগুলো দেখাও, তারপর তুমি যা বলবে আমি তাই শুনবো, এবং তার মতলবটা আমি বুঝবো আসলে কি চায়। তারপর আমি তাকে ডাক দিলাম, ঝিনুক তোমার সাথে যাওয়ার আগে তোমার কাছে টাকা আছে কিনা সেটা দেখতে হবে। তুমি দেখাও টাকাগুলো, তারপর আমি তোমার সাথে যাব। তখন সে আমাকে তার ব্যাগ থেকে সবগুলো টাকা আমাকে দেখালো। আমি তা দেখে প্রায় অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা। আমি বললাম, এত টাকা তুমি কোথায় পেলে? সে বলল, ভাবি আমি টাকাগুলো আমার বাবার সুইটকেস থেকে চুরি করেছি। আমি বললাম, কেন করলে চুরি? কেন করেছি? আমি তোমাকে তো বললাম তোমাকে দূরে কোথাও নিয়ে যাব, 2 দিনের জন্য, তার বিনিময়ে তোমাকে টাকাগুলো দিয়ে দিব। আমি তাকে প্রশ্ন করলাম, আমাকে দূরে নিয়ে গেলে তোমার লাভ কি? আমার লাভ ক্ষতি সেটা তোমার ভাবতে হবে না ভাবি, তুমি যাবে কি না বলো। আমি বললাম, তোমার সাথে আমি ঘুরতে গেলাম এবং তুমি যা বলবে তা শুনলাম, কিন্তু তোমার বাবা যদি জানতে পারে তুমি টাকা চুরি করেছো তাহলে তো তোমাকে পিটাবে। আমি বললাম, সে চিন্তা তোমার করতে হবে না, বেশি কথা না বলে আমার সাথে চলো। আমি তার মনের উদ্দেশ্যটা জানার জন্য তার সাথে ঘুরতে যেতে রাজি হলাম। তারপর আমাকে নিয়ে সে কক্সবাজার সমুদ্র সৈকতে নিয়ে গেল। তারপর আমরা থাকার জন্য একটা হোটেল ভাড়া করতে গেলাম, কিন্তু হোটেলের মালিক আমাদের রুম দিতে রাজি হচ্ছিল না। কারণ আমার সাথে যে ছিল, মানে আমার দেবর, তার তো বয়স কম। হোটেল মালিক আমাকে প্রশ্ন করলো, তোমাদের সম্পর্ক কি? আমরা সম্পর্ক না জেনে আমরা রুমে থাকতে দেই না, এটা আমাদের নিয়মে নেই। তোমাদের সম্পর্ক কি? ভাবি তখন আমাকে একটু আড়ালে নিয়ে বলল, এখন আমাদের পরিচয় কি দিবে? আমি বললাম, ভাবি তুমি যদি কিছু মনে না করো তাহলে আমরা স্বামী স্ত্রী পরিচয়টা দিয়ে দেয়। এটা তো আমাদের মিথ্যা পরিচয়, 2 দিন সময় আমাদের তো কক্সবাজার থাকতে হবে। আর যদি আমরা রাতে কোথাও আশ্রয় না পাই তাহলে থাকবো কোথায়? তাই 2 দিনের জন্য মিথ্যা পরিচয়টা দিয়ে দেই। আমি তো তার কথা শুনে অবাক হচ্ছি, একটা ছোট ছেলের মাথায় এত বুদ্ধি কোথা থেকে আসলো? আমি দেবরকে বললাম, ঠিক আছে, তোমার যেটা ভালো মনে হয় সেটাই করো। আর আমার তো তোমার সব কথা শুনতে হবে, সেটা তো আগে থেকেই বলা। হোটেল মালিককে বললাম, উনি আমার স্বামী। হোটেল মালিক একটা শুনে অবাক হয়ে গেল।
এত ছোট ছেলে আপনার স্বামী হয় কিভাবে? আমি বললাম, হবে না কেন? এখনকার যুগে কি আর বয়স দেখে বিয়ে হয়? যার যারে পছন্দ হয় তাকে বিয়ে করে ফেলে। ভাবি আমার সাথে মিথ্যা বউ সেজে হোটেলে উঠলাম। এছাড়া আমাদের আর কোনো উপায় ছিল না। সারাদিনের ক্লান্ত শরীরে আমার রাতে প্রচুর ঘুম পাচ্ছিল। আমি আমার দেবরকে বললাম, তুমি কোথায় থাকবে, নিচে নাকি কাঠে? আমি বললাম, ভাবি তুমি কি ভুলে গেছো? আমি যা বলি তুমি তাই করবে। তাহলে আজ আমার একটা কথা রাখতে হবে। সেই কথাটা আমি কি করে বলি? আচ্ছা ভাবি, তুমি রাগ করবে না তো? আচ্ছা ভাবি, আমাকে তোমার কেমন লাগে? হঠাৎ এই প্রশ্ন কেন? আরে ভাবি, এমনিতেই জিজ্ঞাসা করলাম, আর কি। কেন, আমার দেবর তো অনেক সুন্দর, বয়সটা আর কি কম। ভাবি, আমি তোমাকে যে কথাটা বলবো সেই কথা বলার পর তুমি রাগ করবে না তো? ভাবি বলল, ঠিক আছে, আমি রাগ করব না। কি বলতে চাও বলো। আমি বললাম, ভাবি আমি তোমাকে 5 লাখ টাকা দিয়ে কিনতে চাই। মানে? মানে হলো 5 লাখ টাকা দেনমোহর দিয়ে তোমাকে বিয়ে করতে চাই। আমি আমার বাবা মাকে দেখিয়ে দিতে চাই যে এই দুনিয়া এখনো ভালো ছেলে আছে। আরে ভাবি, আমার ভাইয়া তোমাকে যৌতুকের জন্য অত্যাচার করছে, আমি তা কিছুতেই সহ্য করতে পারছি না। আর তাই ভাইয়াকে উচিত শিক্ষা দিতে হবে। আমি তোমাকে 5 লক্ষ টাকার দেনমোহর দিয়ে তোমাকে বিয়ে করে আমি আমার বাবা মাকে দেখিয়ে দিতে চাই যে আপনার ঘরে একটি ভালো সন্তান আছে যে কিনা যৌতুক ছাড়াই বিয়ে করতে চাই। ভাবি বলল, এ হয় না, তুমি বিয়ের কি বুঝবে, তোমার তো বয়স হয়নি। আরে ভাবি, আমাদের গুরুজনরা বলেছে বিয়ের কোনো বয়স নেই, তাদের মনটা ঠিক থাকলেই সবই সম্ভব। বিয়ে হচ্ছে ফরজ, এটা আল্লাহর আদেশ। ভাবি বলল, তাহলে তোমার দুশ্চরিত্র ভাইয়া কিছুতেই তা হতে দিবে না। আরে ভাবি, তুমি কোনো চিন্তা করো না। আমি তোমাকে এখন যে বুদ্ধিটা দিব আর সেই বুদ্ধিটা কাজে লাগাতে পারলেই তুমি সাকসেস, আমি গ্যারান্টি দিলাম। এই বাচ্চা দেবরের মাথায় এত বুদ্ধি কোথায় থেকে এলো, এত দেখছি জ্ঞানের জ্ঞানী। আমি আমার দেবরের কথা মতো আমি আমার শ্বশুর বাড়ি ফিরলাম ঘন্টা 4-5 পর। একা ফিরলাম না, সাথে কজন পুলিশ অফিসারও ছিলেন। এই বুদ্ধিটা দিল দেবর আমাকে। পুলিশ দেখে আমার শ্বশুর বাড়ির সবার মুখগুলো চুপসে গেল। বড় যে পুলিশ অফিসারটি, তিনি ঘরের সবাইকে উদ্দেশ্য করে বললেন, যৌতুকের জন্য ঘরের বউকে অত্যাচার করার জন্য আপনাদের বউ মামলার আবেদন করেছেন। প্রথম পর্যায়ে সবাইকে শুধু সতর্ক করে গেলাম, এরপর যৌতুকের জন্য অত্যাচার করলে গোষ্ঠীশুদ্ধ তুলে নিয়ে যাব। দারোগাবাবু আরও কিছু কথা বলে চলে গেলেন। তিনি চলে যেতেই আমি আমার শাশুড়ির কাছে গিয়ে বললাম, তালাক দিবেন তো দিন, কিন্তু তার আগে কাবিনের 5 লক্ষ টাকা রেডি রাখবেন। মহারানার টাকা আমি মাফ করেই দিয়েছিলাম। আসলে বিয়ের প্রথম রাতে আপনার ছেলে মিষ্টি মিষ্টি কথা বলে তা মাফ করিয়ে নিয়েছিলেন, কিন্তু এখন সেটা আমার চাই। আজকের ঘটনার পর মাফ করার তো প্রশ্নই ওঠে না। উল্টো আমাকে মহারানা না দিয়ে বিয়ে করার দায়ে আপনার ছেলেকে মামলা করে ফাঁসিয়ে দিব। ও হ্যাঁ, আমাকে মারার চিন্তা ভুলেও করবেন না। আমি থানায় লিখিতভাবে বলে এসেছি, আমার সাথে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটলে, কোনো দুর্ঘটনা কিংবা যে কোনো ক্ষতি আমার হলে পুলিশ এসে আপনাদেরকেই ধরবে। আর হ্যাঁ, আমার কাবিনের টাকা রেডি করে জলদি আমাকে মুক্তি দিন। এমন লোভী পরিবারে থাকতে আমার গা গিন গিন করছে। এখন বাবার বাড়ি যাচ্ছি, নয়তো দেখা যাবে আমাকে মেরে অ্যাক্সিডেন্ট বলে চালিয়ে দিবেন। পরে পুলিশ আপনাদের ধরে শুলে চড়ালেও তো আমি তা দেখতে পারবো না, জীবিত হব না। নিজের সেফটি ফার্স্ট। তবে এ কার্টুনদের বেশি সময় দেখার মতো সময় আমার হাতে নেই। তারা নিশ্চিত ভাবতে পারছে না একটা চোরের মূল্য এবং আমাকে শোনানো কিছু অকথ্য ভাষা আর যেতুক চাইবার মূল্য তাদের এভাবে দিতে হবে। সকালে আমাকে যেতুকের দাবি করে চর না মারলে আজ আমি তাদের লক্ষ্মীমন্ত ঘরের বউ থাকতাম। তারা আমার শান্তশিষ্ট বিড়ালের মতো রূপটা দেখে ভেবেছিলেন আমাকে যাই মারুক, আমি তাদের পায়ের কাছে গিয়ে মিউ মিউ করব, কিন্তু তারা মানুষ চিনতে ভুল করেছে। বিয়ের আগে আমার নামে ভালো করে খোঁজ করলে জানতো বিড়ালের মুখোশ পরা একটা বাঘিনীকে তারা পুত্রবধূ করেছে। যেই আমি অন্যের সাথে অন্যায় হওয়াকে সমর্থন করি না, সে কিনা নিজের সাথে অন্যায় মুখ বুঝে সহ্য করে নিবে। হ্যাঁ, বিপদ আপদে আপন মানুষই আপন মানুষের পাশে দাঁড়ায়, সাহায্য করে। সে হোক ভাই বোন, আত্মীয়, বন্ধু কিংবা মেয়ে জামাই, কিন্তু সাহায্য চাইবারও ধরন আছে। তারা আমাকে বুঝিয়ে বলতে পারত, বলতে পারো তো ধার হিসাবে নিবে বা এখন সাহায্য করুক পরে ফিরিয়ে দিবে। কিন্তু তাদের চাইবার ধরন যেন আমার বাবার কাছে তারা টাকা পায়,
অথবা আমার বাবা মেয়ে বিয়ে দিয়ে খুব ঠেকে গেছে, তাদের টাকা দিতে বাবা বাধ্য। যে যেমন তার সাথে তেমনই করতে হয়, যেমন কুকুর তেমন মুগুর। যাই হোক, বাবার বাড়ি যাচ্ছি, বাবাকে ঘটনাটা বলতে হবে। জানি বাবা শুনলে মুচকি হেসে বলবেন, ঠিক করেছিস। আমার মায়ের বাংলাদেশ, বাংলার সরল মায়ের মতোই চিন্তায় কেঁদে কেটে এক করবে, তাকেও সামলাতে হবে। সকাল থেকে কি খারাপ দিনটাই না গেল, আর সহ্য হচ্ছে না, চা খেতে হবে, কড়া লিকার। আমি বাবাকে বললাম, বাবা এমস্ত কিছু করেছে এবং আমাকে বুদ্ধি দিয়েছে আমার 10 বছরের দেবর, তার কোনো তুলনা হয়। তার মাথায় এত বুদ্ধি আল্লাহ দিয়েছেন। আজ যদি এমন একটা দেবর আমার পাশে না থাকতো, তাহলে আমার কি অবস্থা হতো বাবা? আমার কথাগুলো শুনে বাবা কান্না গলায় বলল, তোর দেবর কোথায়, ওকে ডাক, ওকে আমি সেলুট জানাই। আমার দেবর তখন বাবার সামনে আসলো আর বাবাকে বলল, বাবা এটা ছিল আমার কর্তব্য, সমাজে কেন নারীরা যৌতুকে দায়ে নির্যাতিত হবে। তার কিছুদিন পর আমি আমার স্বামীকে ডিভোর্স দিয়ে দিলাম। বাবার সম্মতিতে আমি 10 বছরের লক্ষ্মী দেবরকে বিয়ে করে নিলাম। আমি এমনি একটা ভালো ছেলে চেয়েছিলাম, আল্লাহর কাছে চাইলে খালি হাতে ফেরত দেন নাই। আমি বিয়ের আগে নামাজ পড়ে দোয়া করতাম, আমি হে আল্লাহ, তুমি আমার জীবনে একটা ভালো মানুষ দিও। আজ সেই আশা আল্লাহ পূরণ করেছে। যেতুক নামক সামাজিক ব্যাধির চিকিৎসা কিছুটা কেশলে করতে হবে। আজ আমার দেবরের মতো কৌশল ব্যবহার করলে বা সমাজের প্রত্যেক ছেলে যদি আমার দেবরের মতো হতো, তাহলে সমাজ পরিবর্তন হয়ে যেত খুব সহজে। আমার মা বাবা মারা যাওয়ার পর আমি আমার মামার বাড়িতে থাকতাম, আর আমার আপন বলতে কেউ ছিল না। তারপর আমি একটা অফিসে চাকরিতে জয়েন করি। অফিসের বস একদিন সুযোগ বুঝে আমাকে, বাকিটা গল্পতেই বলছি। বাবা মার মৃত্যুর পরে মামার অভাবের সংসারে ঠাঁই মেলে আমার। তখন আমাদের কিছুই নেই, নদী ভাঙ্গনে বাড়িঘর জমিজমা সব হারিয়ে বাবা মার সাথে শহরের ছোট একটা বাসায় উঠেছিলাম। এর মধ্যে আমার ছোট ভাইটা হারিয়ে গেল। আমার ছোট ভাইয়ার নাম ছিল রুমান, ক্লাস 9-এ পড়তো, আর আমি মাত্র ইন্টারমিডিয়েট পাশ করে অনার্সে ভর্তি হয়েছি। তখন কত স্বপ্ন ছিল, ডাক্তার হব, কিন্তু ডাক্তারি পড়ার আর সামর্থ্য নেই তখন। বাবা খুব কষ্ট পেতেন, কারণ ভর্তি পরীক্ষায় টিকেও ডাক্তারি পড়তে পারলাম না। আমি বাবাকে সান্ত্বনা দিয়ে যাই, আমার সান্ত্বনা মাথার উপর বটের ছায়া। বাবা মা আছে আমার, ভাগ্য আমাকে নিয়ে তামাশা করতে শুরু করে। একদিন অ্যাক্সিডেন্টে আমার বটের ছায়ারা চলে যায় না ফেরার দেশে। আমার ছোট ভাইকে হারিয়ে আমি একা হয়ে গেলাম। তারপর মামা ওনার বাসায় নিয়ে আসে। মামা এক অফিসের কর্মচারী ছিলেন, কোনো রকমের সংসার চলে যেত। 2 ছেলে মেয়ের খরচ চালিয়ে আমি তাদের উপর বাড়তি চাপ হয়ে যাই। মামা কখনো কিছু বলতেন না, কিন্তু মামি কেন চুপ করে থাকবেন? ছুটা কাজের মহিলা বিদায় হলো। ঘর ঝাড়ু, কাপড় ধোয়া, রান্না করা, বাজার করা সব এক এক করে আমার উপর পড়ে। তার মধ্যে কয়েকটি টিউশনি জোগাড় করে নিজের পড়ার খরচ জোগাড় করি। ক্লাসে তো যেতেই পারিনি, শুধু পরীক্ষার সময় পরীক্ষা দিয়ে আসি। মামি সেটাতেও আপত্তি। যতটা সম্ভব নিজের খরচ কমিয়ে টিউশনির টাকা কিছু মামির হাতে তুলে দেই। মামা সব বুঝতেন, কিন্তু মামির উপর কথা বলতে পারতেন না। ঝাড়ি খেয়ে মুখ কালো করে বসে থাকতেন। এভাবেই মামির সংসারে গায়ে খেতে পড়াশোনা শেষ করি। মামাতো ভাই বোন হিমেল আর নীলুফা মামিকে লুকিয়ে আমার কাজে অনেক সাহায্য করত, কিন্তু কথায় বলে না, অভাগী যেদিকে চায় সাগর ও শুকিয়ে যায়। আমার বেলায় ও ব্যতিক্রম হয়নি। মামার অফিস থেকে একদিন ফোন আসে, মামা খুব অসুস্থ, হাসপাতালে নেওয়া হয়েছে। মামিকে নিয়ে ছুটে গেলাম। সপ্তাহ খানেক পরে মামা বাসায় ফেরেন ঠিকই, কিন্তু প্যারালাইজ হয়ে গেছে, 2 পা অসাড়। মামার অফিসের কয়েকজন এসেছিলেন দেখতে। মামা অনেক বলে কয়ে মামার কাজটা আমাকে দিতে অনুরোধ করেন। ভাগ্য বুঝি মুখ তুলে চাইল। কি দয়া হলো ওনাদের, আমাকে চাকরিটা দিয়ে দিল। সেই অফিসের বস রাফি। আমি মামার পোস্টেই জয়েন করি। একদিন একটা ফাইল নিয়ে হুট করেই রাফির কেবিনে ঢুকে পড়ি। যা দেখলাম তার জন্য প্রস্তুত ছিলাম না। এই অফিসের একটা মেয়ে রাফির সাথে বসে হাসি হাসি গল্প করছে, মনে হয় যেন তারা দুজন দুজনকে খুব ভালোবাসে। আমি দেখেই মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। এই মেয়ে,
নক না করে আমার কেবিনে ঢোকার সাহস হয় কি করে তোমার? রাগে গড়গড় করতে থাকে রাফি। আই এম সরি স্যার, ভুল হয়ে গেছে। আসলেই আমি অন্যমনস্কভাবেই নক করতে ভুলে গেছি। কোথা থেকে এসব জুটেছে কে জানে। এই মেয়ে বাবা মা ভদ্রতা শেখায়নি। নাইমা নামের মেয়েটি এগিয়ে এসে বলল। এই মেয়ের মুখে ভদ্রতার কথা শুনে মেজাজ কারাক করছে আমার। আমার ভুল, আমাকে আরো কিছু বললেও মেনে নিতাম, কিন্তু আমার বাবা মাকে নিয়ে কেউ কিছু বললে আমি সহ্য করতে পারি না। এক্সকিউজ মি ম্যাম, আমার ভুল হয়েছে, আমি স্বীকার করছি, কিন্তু তাই বলে আপনি আমার মা বাবাকে তুলে কথা বলতে পারেন না। আর ভদ্রতা কাকে শেখাতে হবে সেটা তো দেখতেই পাচ্ছি। নিমা আমাকে চড় মারার জন্য হাত তুলতেই ওর হাত ধরে ফেলি। এক ঝাটকায় হাত সরিয়ে দেই। আমার ব্যবহারে নিমা বোকা হয়ে গেছে। ভাবতেও পারেনি এমনটা করতে পারবো। রাফি এত সময় শুনছিল, এবার এগিয়ে আসে। এই মেয়ে, তোমার তো খুব সাহস দেখছি। স্যার, আপনার মিটিং এর ফাইল রেডি। এক্সকিউজ মি। ফাইলটা ডেস্কে রেখে আমি বেরিয়ে আসি। মাস খানেক কেটে যায়। নিমা আমার পেছনে লেগেই আছে। আমি সতর্ক থাকি যাতে আমার ভুল ধরতে না পারে। রাফি সেদিনের পর আমাকে কিছু বলেনি, কিন্তু এক সপ্তাহের মধ্যেই আমার পোস্ট পরিবর্তন করা হয়। আগে মামার পোস্টে থাকলেও এখন আমি রাফি পি.এস। রাফির পাশের কেবিনটা আমার। এদিকে মাসের শেষে অফিসে একটা পার্টির আয়োজন করা হয়। পার্টি চলাকালীন আমি এক কোণায় দাঁড়িয়ে থাকি। এসবে আমি অভ্যস্ত নই। হঠাৎ খেয়াল করলাম সকলের মধ্যমণি রাফি নেই। কিছুক্ষণ পরেই রাফির ফোন। একটা জরুরি ফাইল নিয়ে কেবিনে যেতে বলে। নক করে কেবিনে ঢুকে দেখি রাফি চেয়ারে নেই। কেবিনটার একপাশে বসার জন্য আলাদা জায়গা আছে। তার পাশের জানালার কাছে রাফি দাঁড়িয়ে আছে। রাফি আমার দিকে তাকিয়ে আছে। রাফি আমায় বলল, তুমি আমাদের সাথে থাকতে পারো অনুষ্ঠানে। আমি বললাম, কখনোই না, আমি এসব অনুষ্ঠানে জয়েন থাকি না। আমার এসব অনুষ্ঠান ভালো লাগে না। আমি একটা জরুরি ফাইল জমা দিতে এসেছি এবং আমার এই মাসের বেতনটা দিলে খুব উপকার হতো। তখন আমাকে রাফি বলল, দেখো, বেতন তোমার কাল নিতে হবে। আজ বেতন দেওয়ার কোনো সুযোগ নেই। আমি বললাম, তাহলে আমি বাসায় চলে যাই। রাফি তখন রাগ দেখিয়ে বলল, এই তুমি কি ভাবছো এমনি এমনি টাকা দিয়ে দিব? কখনো না। আমার পিএস তুমি, আমি যখন তোমাকে ছুটি দিব তখন তোমার বাড়িতে যেতে হবে, তার আগে না। আমি বললাম, স্যার দেখুন, রাত হয়ে গেছে, তাছাড়া এখন তো আমার কোনো কাজ নেই, বিশেষ করে অফিসের কোনো কাজ নেই। এখন অফিসের সবাই মিলে আপনারা অনুষ্ঠান করছেন। আমি চলে যাই, প্লিজ আমাকে ছুটি দিয়ে দেন। রাফি বলল, এক কথা আমি বারবার বলি না, আর শুনতেও পছন্দ করি না। আমি তখন রাফিকে বলেছিলাম, দেখুন, আমার মামার জন্য ঔষধ নিয়ে যেতে হবে। আমি ঔষধ নিয়ে গেলে মামা খাবে, তারপর ঘুমাবে। অসুস্থ শরীরে মামা নিয়মিত ওষুধ না খেলে মামার সমস্যা হবে। এইদিকে মামা রাফির মোবাইলে কল করেছিল। রাফি ফোন রিসিভ করল না। মামা চিন্তায় পড়ে গেল, মেয়েটা এখনো আসছে না কেন। মামা মামিকে বলল, তুমি অফিসে একটু খোঁজ নিয়ে দেখো তো। রাত প্রায় 12টা বাজতেছে। মামি একটা সেজনি করে সোজা অফিসে চলে আসে। এসে মামি দেখলো আমি ক্লান্ত শরীর নিয়ে দাঁড়িয়ে আছি। মামি আমাকে জিজ্ঞেস করলো, কি রে মা, তুই এখনো বাড়ি ফিরিস না কেন? তোর মামা চিন্তায় পড়ে আমাকে অফিসে পাঠিয়েছে। মামি মামার পোস্ট থেকে আমাকে বাতিল করে রাফি স্যারের পিএস করেছে, আর তাই যতক্ষণ অনুষ্ঠান চলে রাফির সাথে আমার থাকতে হবে। মামি তখন রাফি স্যারকে বলল, মেয়েটাকে ছুটি দিয়ে দাও, রাত অনেক হয়েছে। রাফি তার জবাবে বলল, দেখুন, এরকম করলে কিন্তু আমি ওকে চাকরিতে রাখতে পারবো না। ঠিক আছে, আজ ছুটি দিয়ে দিলাম, নেক্সট টাইম এমন করলে আমি চাকরিতে রাখতে পারবো না। ঠিক আছে। তারপর মামি আমায় বাসায় নিয়ে ফিরল। মামা বলল, মা কি হয়েছে, এত রাত হলো কেন? মামাকে আমি সবকিছু খুলে বলি, কিন্তু কিছু করার নেই, আমার মামা অচল চলতে পারে না। আর এখন যদি আমি এই চাকরিটা না করি তাহলে মামাকে দেখাশোনা করার মতো কেই থাকবে না। তাই বাধ্য হয়ে আমার চাকরিটা করতে হলো। আমি মামাকে বললাম, মামা তুমি কোনো চিন্তা করো না, আমি আছি, আর সব ঠিক হয়ে যাবে। এরপর দিন অফিসে গেলাম। রাফি স্যার আমায় তার রুমে ডাকলো আর বলল, দেখো, কাল একটা প্রজেক্টের কাজে আমার শহরে যেতে হবে, তোমার আমার সঙ্গে যেতে হবে একদিনের জন্য। আমি বললাম, ঠিক আছে। আজ আমায় রাফি স্যার তাড়াতাড়ি ছুটি দিয়ে দিল আর বলল,
কাল সকাল সকাল আসতে হবে। তাই পরদিন সকালে আমি অফিসে গেলাম। স্যার বলল, তোমার কিছু কাপড় চোপড় নিয়ে নাও, কারণ আজ না ফিরতে পারলে আমাদের থাকতে হবে। আমি আশ্চর্য হয়ে গেলাম, আজ শহরে থাকতে হবে? আমি মামাকে ফোন দিয়ে বললাম, মামা আমি আজ বাড়িতে ফিরতে পারবো না, কারণ স্যারের সাথে একটা প্রজেক্টে কাজ করতে হবে, নইলে কোম্পানির অনেক টাকা লস হয়ে যাবে। মামা বলল, কি আর করবি মা, চাকরি বাঁচাতে হলে তোকে যেতেই হবে। আর শোনো মা, কোনো সমস্যা হলে ফোন করে আমাকে জানাস, ঠিক আছে? মামা, ওকে, ভালো থেকো। তারপর প্রাইভেট কার করে রওনা হলাম চট্টগ্রামে। স্যার আর আমি পিছনের সিটে বসলাম। স্যার মাঝে মাঝে আমার দিকে এক অন্যরকম দৃষ্টিতে তাকিয়ে থাকত। আমি তখন স্যারের হুঁশ ভাঙানোর জন্য বললাম, স্যার আপনার ছেলে মেয়ে কয়জন? স্যার তখন জবাবে বলল, আমার কোনো ছেলে মেয়ে নাই, আমি একা, আমি এখনো বিয়ে করিনি। দেখো, তুমি আমার পার্সোনাল বিষয় নিয়ে কোনো প্রশ্ন করবে না। তুমি আমার পিএস আর পিএসআর মতোই থেকা। ঠিক আছে স্যার, আমি আপনাকে আর কোনো প্রশ্ন করব না। রাফি স্যার তখন আমাকে জিজ্ঞেস করলো, তুমি তোমার মামার জন্য চাকরি করছো কেন? তোমার মা বাবা ভাই বোন নেই? আমি বললাম, না, আমার মামা মামি ছাড়া এই দুনিয়ায় আমার কেউ আপন নেই। গল্প করতে করতে আমরা চট্টগ্রাম পৌঁছে গেলাম। রাত হয়ে গেল। স্যারের চট্টগ্রাম একটা অফিস আছে, থাকা খাওয়া দাওয়ার সব ব্যবস্থা আছে হোটেলের মতোই। আমি এবং রাফি স্যার রাতের খাবার খেয়ে আলাদা রুমে ঘুমাতে গেলাম। রাত যখন 1টা বাজে, রাফি স্যার তখন আমার রুমে টোকা দিল আর বলল, অরুণ দরজাটা খুলো তো, তোমার রুমে আমার একটা অফিসের ফাইল রয়েছে। আমার রুমে রাফি স্যার আসলো আর বলল, শোন অরুণ, তোমার জন্য একটা গুড নিউজ আছে। আমি বললাম, বলুন স্যার। একথা বলতেই আমার মোবাইলে মামির ফোন আসে। মামি বলল, তোমার মামাকে হাসপাতালে নিয়ে আসলাম, তোমার মামা আবার স্ট্রোক করেছে। আমি হাসপাতালে আছি। ডাক্তার বলেছে 2 লাখ টাকা জমা না দিতে পারলে তোমার মামাকে বাঁচানো যাবে না। আমি বললাম, মামি তুমি চিন্তা করো না, আমি টাকার ব্যবস্থা করছি। তখন আমি রাফি স্যারের কাছে অনুরোধ করে বললাম, স্যার আমার মামাকে বাঁচাতে হলে 2 লাখ টাকা জরুরি লাগবে, প্লিজ আমাকে টাকাগুলো দেন, আমি চাকরি করে শোধ করে দেব। রাফি তখন আমাকে বলল, দিতে পারি একটা শর্তে। আমি বললাম, কি শর্ত? আমি সব শর্ত আমি মানব। রাফি তখন আমাকে কুপ্রস্তাব দিল। আমি বললাম, স্যার অন্য কিছু বলুন। স্যার তখন বলল, এটাই আমার চাওয়া, যদি রাজি থাকো তাহলে আমি তোমাকে 2 লক্ষ টাকা দিতে পারি। আমি কোনো উপায় না পেয়ে বললাম, মামাকে বাঁচাতে হলে আমার এখন রাজি হওয়া ছাড়া কোনো উপায় নেই। মনে মনে চিন্তা করলাম, আগে টাকাগুলো নেয়, তারপর দেখা যাবে। আমি রাফিকে মিথ্যা কথা দিলাম, আমি রাজি। আমি রাফি স্যারকে বললাম, স্যার আগে টাকাগুলো দেন, আমি আমার মামাকে বাঁচাই, তারপর আপনার বিষয়টা আমি দেখব। রাফি তখন ব্যাংক চেক দিল। আমি টাকা তুলে মামা যে হাসপাতালে আছে সেই হাসপাতালে আসলাম। মামি বলল, মা তুই এত টাকা কোথায় পেলে? আমি বললাম, আগে মামা সুস্থ হোক, তারপর সব বলছি। মামাকে 3 দিন হাসপাতালে থাকতে হলো, তারপর মামাকে সুস্থ করে বাড়িতে নিয়ে আসলাম। পরদিন রাফি আমাকে ফোন করলো আর বলল, কি তোমার মামার অবস্থা কি? আমি বললাম, ভালোই আছে এখন। রাফি তখন বলল, তুমি কাল অফিসে এসো, তুমি কি ভুলে গেছো আমার টাকার কথা? আমি বললাম, না ভুলিনি, আমি কাল আপনার অফিসে আসবো, আপনি কোনো চিন্তা করবেন না। পরদিন আমি অফিসে গেলাম। রাফি স্যার আমাকে তার রুমে ডাকলো আর বলল, আমরা যে প্রজেক্টটা সাইন করেছি সেই প্রজেক্টটা নিয়ে আসো। আমি অফিসে ফাইল নিয়ে যেতেই রাফি স্যার আমাকে বলল, বসো। আমি বসলাম। রাফি স্যার বলল, আমার কাছ থেকে তুমি যে টাকা নিয়েছিলে, যে কাজের বিনিময়ে, সেটা কি করলে? রাফি স্যার আমার দিকে তাকিয়ে বলল, কি উত্তর দিচ্ছ না কেন? আমি বললাম, স্যার আপনার টাকা আমার বেতন থেকে কেটে রেখে দিবেন। রাফি স্যার রাগান্বিত হয়ে বলল, এটা তো কথা ছিল না। আমি বললাম, আমি আপনাকে মিথ্যা সান্ত্বনা দিয়ে টাকাগুলো নিয়েছি, আপনি যে প্রস্তাব আমাকে দিয়েছেন সেটা সম্ভব না, আপনার টাকা আমি ফেরত দিয়ে দিব। রাফি স্যার বলল, তাহলে এই মুহূর্তে টাকাগুলো দেন। আমি বললাম, স্যার কেমনে দিব এই মুহূর্তে, আপনার কি মাথা ঠিক আছে? রাফি স্যার আমার কথা সহ্য করতে না পেরে আমাকে চড় মারতে চেয়েছিল, কিন্তু আমি তার হাতটা ধরে উল্টো রাফি স্যারকে একটা থাপ্পড় মেরে দিলাম। রাফি স্যার বলল, কত বড় সাহস তোর, তুই আমার গালে চড় মারলি, এই অফিসের সবাই আমাকে বাঘের মতো ভয় পায়, তোর এত বড় সাহস, আজ থেকে তোকে এই অফিসের চাকরি থেকে বহিষ্কার করলাম।
আমি চাই না আপনার অফিসে চাকরি করতে, আমি রিজাইন দিয়ে চলে আসলাম। যখন চলে আসি তখন আমার ছোট একটা মাইনি ব্যাগ ছিল, সেই ব্যাগে আমার আর আমার ছোট ভাইয়ের সাথে অর্থাৎ একসাথে ছবি ছিল। আমি ভুল করে অফিসে সেই ব্যাগটি ফেলে রেখে আসলাম। রাফি স্যার তখন সেই ব্যাগটা হাতে তুলে নিল। তখন ব্যাগটার ভিতরে ছবি দেখে সে চমকে উঠে, এটা তো আমার ছোটবেলার বোনের সাথে তোলা ছবি। আমি হতাশ হয়ে গেলাম। আমি তাড়াতাড়ি মেয়েটির বাসায় গেলাম। বলতে ভুলেই গেছিলাম, আমার বড় বোনের নাম ছিল রিনা। আমি তার বাসায় ঢুকতেই বলল, এই নিন আপনার টাকা, মামার যে জমিটুকু ছিল সেটা বিক্রি করে দিয়েছে। তার মুখে টাকাগুলো ছুঁড়ে ফেলে দিলাম। আপনি টাকাগুলো নিয়ে এক্ষুনি বাসা থেকে চলে যান। আমি বললাম, ঠিক আছে চলে যাব, তার আগে বলুন এই ছবিটা আপনার কাছে কিভাবে এলো? আপনি ভুল করে এই ছবিটা অফিসে ফেলে এসেছেন। সে উত্তর দিল, সেটা আপনার না জানলেও হবে, এটা আমার পরিবারের বিষয়। রাফি তখন বলল, আমি চলে যাব, কোনোদিন আসবো না, শুধু একবার বলুন ছেলেটির সাথে মেয়েটি কে? সে বলল, এটা আমার হারিয়ে যাওয়া ছোট ভাই, আমি ওর বড় বোন। আজ থেকে 20 বছর আগে আমি তাকে হারিয়ে ফেলেছি। রাফি তখন চোখের পানি ছেড়ে বলল, তার পায়ে পড়ে বলল, আমাকে মাফ করে দে আপু, এই ছবিটির ছেলেটি আমি। আমি তোমার ছোট ভাই। নদী ভাঙনে আমি হারিয়ে গিয়েছিলাম। তখন একজন বড় লোকের বাসায় কাজ করতাম। ওনারা তাদের ছেলে হিসেবে আমাকে দেখত, কারণ তাদের ছেলে মেয়ে ছিল না। আর তখন ওনারা আমার নামটা পরিবর্তন করে রাফি দিয়ে দেয়। তাদের ব্যবসার দেখাশোনার দায়িত্ব আমাকে দেন। আমি তোমার ছোট ভাই আপু। আমি তোমার সাথে যে অন্যায় করেছি আপু, সেটা ক্ষমার যোগ্য না। আপু তুমি আমায় ক্ষমা করে দাও। রিনা তখন চোখের পানি ছেড়ে বলল, আমি আমার ভাইকে পেয়েছি, এর চেয়ে আনন্দ আর কি হতে পারে? প্রিয় বন্ধুরা, গল্পটি তোমাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাইবা। আর এরকম নতুন নতুন গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আমার নাম কাইফা। আমার স্বামী আমাকে বিয়ে করার আগে আরও একটি বিয়ে করেছিল, কিন্তু আমার স্বামীর প্রথম স্ত্রী কিছুদিন পর নিজ থেকে আত্মহত্যা করে মারা গিয়েছিল। কিন্তু কেন মারা গিয়েছিল তা আমি জানি না। আমি এখন ওনার দ্বিতীয় স্ত্রী। আমার স্বামীর বাড়িতে গিয়ে আমার স্বামীর প্রথম স্ত্রী কেন মারা গিয়েছিল তা জানার জন্য আমি বেকুল হয়ে যাই। কিন্তু স্বামীর বাড়িতে যাওয়ার কিছুদিন পর আমার সাথে ঠিক একই ঘটনা ঘটল। তখন আমার মরা ছাড়া কোনো উপায় ছিল না। বাকি ঘটনাটা গল্পতেই বলি। কি প্রকাণ্ড একটা বাড়ি, চারদিকে খুব উঁচু করে প্রাচীর দেয়া, লোহার নিশ্চিদ্র গেট, চারপাশে কোনো আলো নেই, সব মিলিয়ে বন্দিখানা বলা চলে। এই বাড়িটাই জিহাদের। কাইফা ভয়ে ঢোক গিলে। কিভাবে এখানে থাকবে সে, বাবা মা, দাদি, নীলু বাবা আর মোজাম্মেলকে ছেড়ে? বাড়িতে ঢোকার পর একজন বয়স্ক পুরুষ আর একজন কম বয়সী মেয়েকে দেখতে পেল ওরা। দুজনই সবুজ পাড়ের সাদা শাড়ি পরে আছে, হাতে মোমদানি। জিহাদ বলল, ইলেকট্রিসিটি নেই, একটু পর চলে আসবে, তোমরা চিন্তা করো না। বয়স্কা পুরুষটি কাইফাকে দোতলার একটা রুমে নিয়ে গেল। রুমটা সাজানো, চারপাশে মোমবাতি জ্বালিয়ে রাখা আছে। কাইফার সাথে নীলু আর মোজাম্মেলও ছিল। পুরুষটি বলল, আপনারা এখন গেস্ট রুমে যান, স্যার আসবে। নীলু জার্নি করতে পারে না, এতখানি জার্নি করে একদম নেতিয়ে পড়েছে সে। তাই কাইফাকে বিদায় জানিয়ে নীলু আর মোজাম্মেল চলে গেল। কাইফার খুব ভয় ভয় করতে লাগলো। চারপাশটা নীরব হওয়ায় গাছের পাতা নড়ার শব্দ কেমন ভয়ঙ্কর লাগছে। তবে সব ভয় ছাপিয়ে আরো একটা ভয় কাইফার মনে দানা বেঁধেই চলেছে। ওই লোকটা কি করবে না করবে, সে তো মানসিকভাবে একদমই প্রস্তুত নয়। এমন সময় জিহাদ রুমে এসে ঢুকল, দরজার ছিটকিনি লাগালো। কাইফা চমকে উঠল, উঁচু স্বরে বলল, আপনি দরজা আটকাচ্ছেন কেন? পরক্ষণেই ভয় কেটে গেল। এই মানুষটি তার স্বামী। কাইফা নিজেকে সামলে জিহাদের দিকে তাকালো। এই প্রথম। মা ঠিকই বলেছে, এই লোক আসলেই সুদর্শন। কানের কাছে রূপালী চুলগুলো মানিয়ে গেছে তার চেহারার। কাইফা দৃষ্টি নামিয়ে ফেলল। জিহাদ বলল, কাইফা তুমি ঘুমিয়ে পড়ো, সারাদিন জার্নি করেছ। কাইফা অবাক হয়ে তাকিয়ে রইল। জিহাদ আরো কিছু বলতে যাচ্ছিল, হঠাৎ দেয়ালের দিকে তাকিয়ে চুপ করে গেল।
কাইফা দেখল পলকেই জিহাদের চেহারা কেমন হিংস্র হয়ে উঠেছে। রাগে কাঁপছে সে। কাইফা ভয়ে ভয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে আপনার, এমন করছেন কেন? জিহাদ জবাব না দিয়ে চিৎকার করে ডাক দিল, বাবা বাবা। বয়স্ক পুরুষটি ছুটে আসলো। কাইফাকে অবাক করে দিয়ে জিহাদ সেই পুরুষের গালে প্রচণ্ড জোরে একটা চড় বসিয়ে দিল। পুরুষটি ধপ করে ফ্লোরে পড়ে গেল। বহু কষ্টে সে উঠে দাঁড়ানোর পর আবার জিহাদ একই কাজ করল। এবারের চড়টা আরো জোরে ছিল। পুরুষটির ফ্লোরে পড়ে মাথা ফুলে গেল। জিহাদ দাঁতে দাঁত চেপে হিসিয়ে বলল, সোহানার ছবি কই? সোহানার ছবি কই বল? কাইফা ভয়ে থরথর করে কাঁপতে লাগলো। এত বয়স্ক বাবার বয়সী পুরুষের গায়ে কিভাবে হাত তুলতে পারল? কিন্তু পুরুষটির কোনো বিকার নেই, যেন চড়থাপ্পড় খাওয়া একটা স্বাভাবিক বিষয়। সে মাথা নিচু করে বলল, হীরা মামুনি রুমে রেখেছি, ভেবেছি নতুন বউ আসবে, কিছু যদি মনে করে। জিহাদ হাত মুষ্টিবদ্ধ করে বলল, জানিয়ে আয়। 10 সেকেন্ড টাইম। পুরুষটি ছুটে বেরিয়ে গেল। কিছুক্ষণ পরই ফিরে এলো একটা বিশাল বাঁধানো ছবি নিয়ে। ছবিটা নিজের হাতে পেয়ে ইশারায়, তারপর নিজেই সেই ছবিটাকে দেয়ালে টানালো। ছবিতে একটা মেয়ে লাল বেনারসি পরে তাকিয়ে আছে, যেন কাইফার দিকেই। জিহাদ ছবিটায় খানিকক্ষণ হাত বুলিয়ে দিল, তারপর কাইফার দিকে তাকিয়ে বলল, এ আমার প্রথম স্ত্রী সোহানা, আমার প্রথম ভালোবাসা। ওকে না দেখলে আমার অস্থির লাগে, কিন্তু ও তো আর এই দুনিয়ার নেই, তাই ওর ছবিটা আমার শোবার ঘরে থাকে। এতে তোমার আপত্তি আছে? কাইফা ভয়ে ভয়ে বলল, না। বেশ, তাহলে ঘুমিয়ে পড়ো। কাইফা বিছানায় শোয়া মাত্র বুঝল যে সে কতটা ক্লান্ত। মানসিকভাবে সে প্রচণ্ড দুর্বল হয়ে পড়েছে। সকালে ঘুম ভাঙার পর জিহাদকে সে ঘরে দেখতে পেল না। ঘড়িতে দেখল 7টা বাজে। ইস, এত দেরি হয়ে গেছে। খাট থেকে নামার সময় জিহাদ ঘরে ঢুকল। ভ্রু কুঁচকে বলল, তুমি এখনো সাজগোজ করনি কেন? নতুন বউকে এমন বিধবা বিধবা লাগলে কেমন করে হবে? আলমারি থেকে একটা লাল শাড়ি বের করে পরো, আর টেবিলে দেখো মালা আছে, মালাটা পরে নিও। কথাগুলো আদেশের ভঙ্গিতে বলে জিহাদ চলে গেল। কাইফা চোখের পানি মুছল। জিহাদের কথা মতো সেজে নিচে গিয়ে সে অবাক। নীলু আর মোজাম্মেল খাবার টেবিলে বসে আছে জিহাদের সাথে। কাইফাকে দেখে ওদের হাসি আরো বেড়ে গেল। কাইফা এসে একটা চেয়ারে বসল। জিহাদ উঠে চলে গেল কিচেনে। মোজাম্মেল বলল, জানো দুলা ভাই আমাদের জিজ্ঞেস করে জেনেছে তোমার প্রিয় খাবার কি, তারপর নিজেই রান্না করেছে, এখনো করছে। কাইফা কি বলবে বুঝতে পারল না, বলল, কি বলছিস? নীলু বলল, কুম্বুরা ভূতে সেই প্রেম যাচ্ছে কাইফাকে পেয়ে। মালা বানানা নিজ হাতে আবার কাইফাকে পরিয়ে দিচ্ছে। মোজাম্মেল বলল, উফ আপু, তোমার বেশি মুখ চলে, বুড়ো বুড়ো করো না তো, ছোটাপুর কষ্ট হবে। বলেই ওরা হাসতে লাগলো। বাবা থামিয়ে নীলু বলল, যতটা খারাপ প্রথমে ভেবেছিলাম উনি আসলে ততটা খারাপ না রে। কাইফা শুকনো মুখে তাকিয়ে রইল। লোকটাকে তো কাল রাতে খুব খারাপ মনে হয়েছিল, সে কি আসলে ভালো নাকি কাইফা কিছুই বুঝতে পারল না। কাইফা অনেকবার ভেবেছিল নীলুকে গত রাতের ঘটনা খুলে বলবে, কিন্তু তাকে তো একা পাওয়াই যাচ্ছিল না। সারাক্ষণ সে আর মোজাম্মেল জিহাদের সাথেই আড্ডা দিচ্ছিল। কি বাবা খুশি সবাই, কি দরকার আবার সবার মন নষ্ট করার। কাইফা তাই চুপ করেই রইল। কিছুক্ষণ পর নীলু আর মোজাম্মেল চলে যাবে। নীলু আমার ছোট বোন, আর মোজাম্মেল হলো আমার ছোট ভাই। তারা বলল আজ চলে যাবে। মোজাম্মেলের কলেজ খোলা। কাইফা তবুও বলল, আরেকটা দিন থেকে যেতে। জিহাদ হেসে বলল, যেতে চায় আটকাচ্ছ কেন? যখন মন চাইবে তখনই গাড়ি পাঠিয়ে ওদের নিয়ে আসব। চোখের পানি মুছে কাইফা ওদেরকে বিদায় দিল। জিহাদও অফিসে চলে গেল। একবার কাইফার দিকে তাকালো না। কাইফা একা একা কি করবে ভেবে পেল না। সে বাবা নামের পরিচারিকাটির কাছে গেল। বলল, কাল রাতে উনি যেই কাজটা করেছে সেটার জন্য আমি আপনার কাছে দুঃখিত বাবা, মানে আমার শ্বশুর। বাবা চুপ করে রইল। কাইফা আরো কিছুক্ষণ গল্প করার চেষ্টা করল, কিন্তু বাবা বলল, বোমা এ বাড়িতে মালিক শ্রেণীর কারো সাথে অকারণে কথা বলা নিষেধ, এতে মালিকদের অপমান হয়। জিহাদ জানলে খুব রাগ করবেন।
কাইফা অবাক হয়ে তাকিয়ে রইল। এত বড় বাড়িতে একা একা সে করবেটা কি? কোনো কাজও তো নেই। কাইফা দোতলায় উঠে গেল। যাওয়ার সময় বাবা পিছন ডেকে বলল, বোমা চিলেকোঠার ঘরে যাওয়া জিহাদের নিষেধ আছে, ওখানে যাবেন না। বাকি সব চাইলে ঘুরে দেখতে পারেন। কাইফা বেডরুমে এসে বসে রইল। তার ডায়েরিটা বের করল। লিখল, মা, আমার অনেক ভয় করছে। আমি তো এখনো অনেক ছোট, এখনো মানুষের মধ্যে থাকা অন্য রূপ ধরতে শিখিনি। কে খারাপ, কে ভালো বুঝিও না। কেন তুমি আমাকে এত দূরে সরিয়ে দিলে? আমার খুব মন চাইছে এসব কিছু ছেড়ে ছুড়ে তোমার কাছে চলে আসি। কাইফা লেখা বন্ধ করল। দেয়ালে থাকা সোহানার ছবির দিকে তাকিয়ে রইল। ছবিতে সোহানাকে খুব হাসি খুশি দেখাচ্ছে। কাইফার মনে হলো ছবিটির হাসির মধ্যে রয়েছে বিদ্রুপ। সে যেন বলছে, দেখেছিস, আমার স্বামী এখনো আমাকেই ভালোবাসে। কাইফার হঠাৎ মনে পড়ল যে জিহাদ আর সোহানার তো একটা মেয়ে আছে। সে কি এই বাড়িতে থাকে না? মেয়েটার নাম সম্ভবত হীরা। গতরাতে বাবা বলেছিল। কাইফা হীরাকে খুঁজতে লাগলো। দোতলার শেষ ঘরটার দরজা খোলা। কাইফা একটু উকি দিয়ে দেখল একটা 10-12 বছর বয়সী মেয়ের হাত পা বাঁধা। কম বয়সী কাজের মেয়েটি তাকে খাইয়ে দেওয়ার চেষ্টা করছে। হঠাৎ কাইফাকে দেখে কাজের মেয়েটি বিস্ফোরিত চোখে তাকালো। বলল, ম্যাডাম, আপনি এখানে এসেছেন কেন? যান তাড়াতাড়ি। কাইফা বলল, তুমি বাচ্চা মেয়েটাকে বেঁধে রেখেছ কেন? বলেই কাইফা হীরার কাছে গেল। হীরা বলল, প্লিজ আপনি আমার বাঁধনগুলো একটু খুলে দিন। কাইফা হীরার দিকে তাকালো। গায়ের রং শ্যামলা, কি টানা টানা চোখ, কি অদ্ভুত মায়া চেহারায়। কিন্তু জিহাদ বা সোহানা কারো সাথেই চেহারার মিল নেই। কাজের মেয়েটি বলল, প্লিজ বাঁধন খুলবেন না। কাইফা কোনো কথা শুনল না। বাঁধন খুলে দেওয়ার সাথে সাথে ঘটালো অদ্ভুত এক ঘটনা। মুহূর্তেই হীরা প্রচণ্ড হিংস্র হয়ে উঠল। চিৎকার করে বলল, শয়তান, লোভী, আমার মায়ের জায়গা কাউকে নিতে দেব না। বলে আচমকা কাইফাকে চড় মেরে বসল। এগিয়ে এসে কাইফাকে ধাক্কা দিয়ে ফেলে দিল। কাজের মেয়েটি কোনো রকমে হীরাকে ধরে রাখল। কাইফা ভয়ে দৌড়ে নিজের রুমে এসে দরজা আটকে দিল। তার সারা শরীর কাঁপতে লাগলো। একটু পর দরজার কড়া নাড়ার শব্দ শুনে সে আরো শিউরে উঠল। কিন্তু ওপাশ থেকে আওয়াজ আসলো, ম্যাডাম, আমি কাজের মেয়ে শিখা, দরজা খুলুন। কাইফা দরজা খুলে শিখাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল। শিখা বলল, ম্যাডাম, হীরা মামনির মা নেই তো, তাই ও আপনাকে সহ্য করতে পারছে না। এর জন্য ওকে বেঁধে রাখা হয়েছে, নয়তো ও আপনার সাথে বা আপনার আত্মীয়দের সাথে খারাপ ব্যবহার করত। আপনি দয়া করে স্যারকে কিছু বলবেন না। মেয়েটা বড়ই দুঃখী। শিখা নামক কাজের মেয়েটি এই বলে চলে গেল। কাইফা মনে মনে বলল, আমি নিজেও অনেক অনেক দুঃখী। রাতে জিহাদ ফিরার পর কাইফা সবটা বলে দিল। জিহাদ কাইফার মাথায় হাত রাখল। বলল, তুমি আমার স্ত্রী। তোমাকে অনেক পছন্দ করে আমি ঘরে তুলেছি। তোমাকে অপমান করার অধিকার কারণ নেই। এরপর শিখাকে ডাকলো জিহাদ। বলল, যাও হীরাকে নিয়ে এসো। শিখা কেঁপে কেঁপে বলল, স্যার, মাফ করে দেন, বাচ্চা মানুষ। জিহাদ বলল, আরেকটা কথা বললে তোকে। হঠাৎ কাইফাও ভয়ে কাঁপতে লাগলো। বিচার দেয়াটা আসলেই উচিত হয়নি। শিখা হীরাকে নিয়ে রুমের দরজার কাছে দাঁড়ালো। জিহাদ ঝাঁঝালো কণ্ঠে জিজ্ঞেস করলো, তুমি তোমার মায়ের গায়ে হাত তুলেছ, তোমাকে আমি ক্ষমা করব না হীরা। হীরা তার চেয়েও বেশি ঝাঁঝালো কণ্ঠে বলল, 2 দিন পর পর আপনি একটা করে রক্ষিতা ধরে নিয়ে এসে বলবেন, এটা আমার মা, আর আপনি কি ভেবেছেন আপনাকে আমি ক্ষমা করব? জিহাদ দাঁতে দাঁত চেপে বলল, এই মেয়েকে 6 দিন কিছু খেতে দিবে না। শিখা কেঁদে ফেলল, বলল, স্যার, ও এমনিতেই 2 দিন ধরে কিছু খাচ্ছে না, প্লিজ স্যার। জিহাদ বলল, 6 দিন এর আগে এ বাড়ির কোনো খাবার যদি ওকে দিয়েছিস, তাহলে তো জানিস আমার কথা অমান্য করলে কি হয়। শিখা হীরাকে নিয়ে চলে গেল। কাইফা কাঁদতে কাঁদতে বলল, বাচ্চা মেয়েটাকে মাফ করে দিন, আমার দোষ সব। জিহাদ কাইফাকে বলল, সতীনের মেয়ের জন্য এত মায়া দেখিও না। ওর ধারে কাছেও যদি তুমি গেছো, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। কাইফা বলল, আপনি বলেছিলেন আমাকে সহজ হতে সময় দিবেন, তাহলে এখন কেন? জিহাদ বলল, অনেক সময় তোমাকে দিয়েছি। পুরো বাসর রাত আমি পাশের রুমে ছিলাম।
হা 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 করে হাসতে লাগলো। যথেষ্ট সময় দিয়েছি। কাইফা ভয়ে ফ্যাকাশে হয়ে গেল। জিহাদ বাতি নিভিয়ে বেশ কয়েকটা মোমবাতি জ্বালালো। সোহানার ছবির কাছে নিয়েও কয়েকটা মোমবাতি রাখল। বলল, দেখো সোহানা, তোমাকে ছাড়াও আমি চলতে পারি। বলেই কিছুক্ষণ হাসল। কাইফা ভয়ে ভয়ে তাকিয়ে রইল। এরপর জিহাদ বাবার মধ্যেই গা কাঁপিয়ে কেঁদে উঠল। কাঁদতে কাঁদতে রুম থেকে সোহানার ছবি নিয়ে বেরিয়ে গেল। কাইফা কি করবে বুঝতে পারল না। জিহাদের গলা শোনা যাচ্ছে, রাগ করে না সোহানা, কোনো রাগ না। কাইফা ভালো করেই বুঝতে পারছে এর মাথায় সমস্যা আছে। সে খুব বড় বিপদে ফেসে গেছে। এখান থেকে পালাতেই হবে। তারপর আমি যখন পালানোর জন্য তৈরি হলাম, তখন আমার শ্বশুর আব্বা আমাকে বলল, বোমা তুমি এভাবে পালিয়ে যেও না। জিহাদকে যদি তোমার ভয় লাগে তাহলে তুমি আমার রুমে থাকো, তাও তুমি পালিয়ে যেও না। শ্বশুরেরও কথা আমি কিছুতেই ফেলতে পারিনি। আর তাই শ্বশুরকে বললাম, আপনার ছেলের মাথায় কি কোনো সমস্যা আছে? শ্বশুর বলল, না সমস্যা নেই, তবে তার প্রথম স্ত্রী মারা যাওয়ার পর থেকে মাঝে মাঝে এরকম হয়ে যায়। শ্বশুর অনয় বিনয় করে বলল, মা তোমার যদি ভয় করে তাহলে তুমি আমার রুমে থাকো। একদিন পার হয়ে গেলেই দেখবে জিহাদ আগের মতো হয়ে গেছে। তোমার সাথে ভালো আচরণ করবে, তাকে ভালো হতে একটু সময় লাগবে। তোমার যত্ন পেলে সে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। তবে আমি মনে মনে চিন্তায় পড়ে গেলাম, সুর তার রুমে থাকতে কেন বলল? এর মধ্যেও কি রহস্য আছে? আরও তো অনেক রুম পড়ে আছে, ওই রুমে থাকার কথা না বলে শ্বশুর তার নিজের রুমে থাকার জন্য কেন বলল? ঠিক আছে, দেখি কি হয়। আমি শ্বশুরের রুমে আমার স্বামীর ভয়ে শুয়ে পড়লাম। আমার শ্বশুর নিচে পাটি বিছিয়ে শুয়ে পড়ল, আর আমি কাঠে শুয়ে পড়লাম। কিন্তু আমার চোখে কিছুতেই ঘুম আসতেছিল না। আমি ঘুমানোর চেষ্টা করলাম। হঠাৎ স্বামীর ডাক শুনতে পেলাম। স্বামী আমার নাম ধরে ডাকতে লাগলো, কাইফা, এই কাইফা তুমি কোথায়? শুনছো না তোমায় আমি ডাকছি? কাইফা তার স্বামীর কথাগুলো শুনতে পেল, কিন্তু কোনো উত্তর দিল না। তারপর আমার স্বামী নিশ্চুপ হয়ে ঘুমিয়ে গেছে মনে হয়। আমার শ্বশুর ভেবেছিল আমি ঘুমিয়ে গেছি, তাই শ্বশুর ধীরে ধীরে পাটি থেকে উঠল। আমি লক্ষ্য করছিলাম শ্বশুর আব্বা কি করে। তখন শ্বশুর আব্বা দেখলাম আমাকে একটা ডাক দিল, বোমা। যখন আমার কোনো সাড়া পেল না, আবার ডাক দিল। যখন কোনো সাড়া পেল না, তখন চুকেশ থেকে একটা সাদা রুমাল বের করলো, আর সেই রুমালে কি যেন মিশ্রিত করলো। তারপর আমার মুখের উপর ছুঁড়ে মারল। আমি তখন সাথে সাথে জ্ঞান হারিয়ে ফেলি। তারপর সকাল হলো, আমার যখন জ্ঞান ফিরল, আমি বুঝতে পারছি আমার সাথে কি হয়েছিল। আমার কাছে ব্যাপারটা অদ্ভুত মনে হলো। কেন আমার সাথে এমনটা হলো? আমি কি দোষ করেছি এই পরিবারে? আমি তো একটা গরিব ঘরের মেয়ে, কেন আমাকে সুর এবং আমার স্বামী আমার সাথে এরকম আচরণ করবে? আমি কি দোষ করেছি? আল্লাহর কাছে বারবার ভিক্ষা চাইছিলাম, আল্লাহ, এ পরিবার থেকে আমাকে বাঁচাও। আমি যখন রুম থেকে বের হচ্ছিলাম, তখন কাজের মেয়েটি আমাকে বলল, ম্যাডাম আপনি কই ছিলেন? আপনার স্বামী আপনাকে খুঁজছিল। আমি কাজের মেয়েটির সাথে আজ ঘটে যাওয়া ঘটনাটা শেয়ার করলাম। কাজের মেয়েটি তখন কেঁদে কেঁদে বলতে লাগলো, আমার মা আছে, বাবা নেই, কিন্তু আমার মায়ের চিকিৎসা এবং পরিবারের খরচের জন্য এ বাড়িতে বুয়ার কাজ করি। রান্না থেকে শুরু করে সাহেবের মেয়েকে দেখাশোনা সবকিছু আমার করতে হয়। আচ্ছা তোমাকে একটা প্রশ্ন করি। কাজের মেয়েটি বলল, কি বলবেন বলেন ম্যাডাম। আমি তখন কাজের মেয়েটিকে জিজ্ঞেস করেছিলাম, তুমি তো এ বাড়িতে অনেকদিন যাবত আছো, আচ্ছা জিহাদের প্রথম স্ত্রী কিভাবে মারা গিয়েছিল? কাজের মেয়েটি বলল, ম্যাডাম এ কথা যদি জিহাদ বা তার বাবা জানতে পারে তাহলে আমাকে জানে মেরে ফেলবে। আমি বললাম, কিছুই জানবে না কেউ, তুমি নির্ভয়ে আমাকে বলো। তখন কাজের মেয়েটি যা বলেছিল তা শুনে মনে হলো আমার দম বন্ধ হয়ে আসছে। কাজের মেয়েটি বলল, জিহাদ স্যারের প্রথম স্ত্রী সোহানা নিজ ইচ্ছায় দুনিয়া থেকে চলে গিয়েছিল। আমি তাকে প্রশ্ন করলাম, কেন, তার সাথে এমন কি হয়েছিল যে সোহানা নিজ ইচ্ছায় ওপারে চলে গেল? কাজের মেয়েটি বলল, সব কারণ জিহাদের বাবা মানে সোহানার শ্বশুর। সোহানার শ্বশুর সোহানার সাথে অদ্ভুত আচরণ করত। একদিন সোহানার সাথে এমন ঘটনা ঘটিয়েছিল যেটা কোনো বোমার পক্ষে মেনে নেওয়া সম্ভব ছিল না, তাই সোহানার পক্ষেও মেনে নেওয়া সম্ভব হয়নি। সোহানা ম্যাডামকে জিহাদ স্যার খুব ভালোবাসত, আজ সোহানাকে হারিয়ে
জিহাদ স্যার পাগলের মতো হয়ে গিয়েছে। আর প্রথম যেদিন আপনি এই বাড়িতে এসেছিলেন তখন তো আপনি নিজ চোখে দেখতে পেয়েছিলেন জিহাদ তার বাবাকে জোরে জোরে চড় মেরেছিল। জিহাদের বাবা চোরের আঘাত সইতে না পেরে মাটিতে পড়ে গিয়েছিল। এটা তো আপনি নিজ চোখে দেখেছিলেন ম্যাডাম। আমার বিয়ের 4 মাস পর আমার স্বামী রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল। তখন শাশুড়ি মা বলল, আমি আবার তোমাকে আমার ছোট ছেলের সাথে মানে আমার দেবরের সাথে বিয়ে দিবে। কিন্তু আমি এতে রাজি হচ্ছিলাম না। বাবার জোরাজুরিতে আমি শেষ পর্যন্ত রাজি হয়ে গেলাম। আমার আবার বিয়ে হলো দেবরের সাথে। কিন্তু প্রথম রাতে দেবরের জায়গায় আমার স্বামীকে দেখতে পেলাম। কিন্তু আমার স্বামী তো মারা গেছে, তাহলে দেবরের জায়গায় স্বামী আসলো কিভাবে? আমি তা দেখে অজ্ঞান হয়ে পড়লাম। তারপর যা ঘটেছিল তা শোনার পর আমার দম বন্ধ হয়ে আসছিল। তাহলে ঘটনাটি বলি। মাথাটা ঘুরে গেল যখন শুনলাম আমার দেবরের সাথে বিয়ে হবে। মাত্র কয়েকদিন হলো ও নেই, এরই মাঝে ওনারা এরকম একটা সিদ্ধান্ত নিয়ে নিল আমাকে না জিজ্ঞাসা করেই। আমার বাবা আছে, মা নেই, ছোটবেলায় মারা গেছে। আমি আমার এক খালার কাছে বেড়ে ওঠা। স্কুল কলেজ লাইফ শেষে বিয়ে হলো। আমার কিছুটা লাভ মেরিট ছিল। ওর সাথে আমার প্রথম দেখা হয়েছিল একটি বাসে। সেদিন বাসে প্রচুর ভিড়, বসার জায়গা নেই। দাঁড়িয়ে আছি দেখে আমার খুব কষ্ট হচ্ছে। দেখলাম একটা লোক আমাকে ইশারা দিচ্ছে, আমি উঠছি, আপনি বসুন। আমি কোনো উপায় না পেয়ে বসে পড়লাম। নামলাম দুজন একই স্টপেজে। সে বলল, হাই, আমি সুমন। জি, আমি নাসরিন। কি করেন আপনি? কোথায় যাবেন? আসলে আমি একটা কাজে এখানে আসছি। আপনি কি করেন? আমি, ওই যে আমার অফিস। ওকে, চলি। সেদিনের পর আর দেখা টেখা হয়নি আমাদের। কিছুদিন পর আমাকে দেখতে আসলো। সুমের নাকি নাকি সেদিনই আমাকে ভালো লেগেছিল। তারপর খোঁজ খবর নিয়ে সোজা বিয়ের প্রস্তাব। খালা খালু ও আমার বাবা রাজি হয়ে গেল। বিয়েটা বেশি ধুমধাম ভাবে হয়নি, হালকা অনুষ্ঠান করেই হয়েছে। আমি বসে আছি, সুমন আসলো আমার ঘরে। তারপর একটি স্বর্ণের চেইন আমার গলায় পরিয়ে দিল। আমাকে বারান্দায় নিয়ে গেল, বলল, দেখ কি সুন্দর চাঁদনি রাত, আজ সারা রাত আমরা গল্প করব। আমি বললাম, আমার খুব টায়ার্ড লাগছে, আমি ঘুমাবো। না, সে কি করে হয় তুমি জানো না। আজ আমাদের একটি শ্রেষ্ঠ রাত। অনেক কষ্ট করে ঘুমটাকে আটকে রাখলাম। অনেক কথা শেষ করে ঘুমাতে আসলাম। ও আমাকে বলল, যাও শুয়ে পড়ো। অনেক আনন্দ খুশির মাঝখানে চলছিল আমাদের সংসার। কিন্তু অভাগীর কপালে কি সুখ সয়। একটা জ্বর আসলো, আর উঠে দাঁড়াতে পারল না। মাকে ডেকে এনে বলল, মা, নাসরিনকে আগলে রাখবেন। ওকে নিজের মেয়ের মতো ভালোবাসা দিবেন। ওর এই পৃথিবীতে বাবা ছাড়া কেউ নেই। সেদিন রাতেই আমার সুমন চলে গেল আমাকে ছেড়ে। কি করে ওকে ভুলে থাকবো জানি না। আমার স্বামী হঠাৎ একটা রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। আমি বিধবা হয়ে গেলাম। আর আজ শাশুড়ি মা বলছে তার ছোট ছেলে বউ করে রাখবে। আমি কাউকে বিয়ে করার জন্য প্রস্তুত নই এখন। আরও আমার দেবর ওমর আমাকে দেখিয়েনি, আর আমিও না, কারণ সে বাহিরে থাকে। ভাইয়ার মৃত্যুর সংবাদ শুনে ছুটি কুড়িয়ে দেশে আসবে শুনলাম। আজ সকাল 10টার ফ্লাইটে ওমর ঢাকা এসে পৌঁছেছে। বাহিরে থাকায় আমার দেবর ওমরকে আমি কোনোদিন দেখিনি। আমি বললাম, শাশুড়ি মা, আমি এ বিয়ে করতে পারবো না। কেননা আমারও একটা লাইফ আছে, সবকিছু তুমি ডিসাইড করতে পারো না। এখন বড় হয়েছি, আমি কিছু বুঝি। এর মধ্যে আমার শরীরটা খুব দুর্বল ভাব লাগছে। আমি বেহুশ হয়ে পড়ে গেলাম। পরে জানতে পারলাম আমি মা হতে যাচ্ছি। খুশি লাগতেছে। এর মধ্যে আমার শরীরটা খুব দুর্বল ভাব লাগছে। আমি বেহুশ হয়ে পড়ে গেলাম। পরে জানতে পারলাম আমি মা হতে যাচ্ছি। খুশি লাগতেছে। সুমন, তোমার স্মৃতি আসছে তোমার বাড়িতে, কিন্তু তোমার মা চাচ্ছেন তোমার ছোট ভাইয়ের সাথে আমার বিয়ে হোক, কারণ তুমি মারা গিয়েছ। আর তাই তোমার বাড়িতে আমাকে চিরদিনের জন্য রেখে দিতে চাই তোমার মা। কিন্তু আমি এ বিয়ে কিছুতেই করতে পারবো না। আমি আমার স্বামীর স্মৃতি ধরে আমি আমার সারাটা জীবন কাটিয়ে দিব। শাশুড়ি মা বলল, বাবাও বলল, এবার রাজি হয়ে যা। না মা, আমি কিছুতেই রাজি হব না। আমি আর অন্য কাউকে আমি চাই না আমার জীবনে। কিন্তু আমার বাবা আমার সাথে খুব জোরাজুরি করছিল। আমায় বলল, সুমনের ছোট ভাই অমর তো ভালো ছেলে, বিদেশ থেকে এসেছে। তার ভাইয়ের সন্তানের দিকে তাকিয়ে হলেই রাজি হয়ে যা মা।
তোর জীবনটা নষ্ট হতে আমি দিব না। আমি আমার বাবার কথা কিছুতেই ফেলতে পারিনি। আমি আবারও বিয়ের পাড়াতে বসলাম। কপাল মন্দ হলে যা হয় আর কি। তো আবারও সেই বাসর, কিন্তু আজ আমার মনে কোনো শান্তি নেই। আমি বাসর ঘরে অপেক্ষা করছি। হঠাৎ ওমর আসলো ঘরে, কিন্তু ওমরকে দেখে আমি অজ্ঞান হয়ে পড়ি। আমি কি দেখছি? এত আমার স্বামী, যে কিছুদিন আগে রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল, সে আবার কিভাবে জীবিত হয়ে ঘরে ঢুকলো? আমি তো দেখে অবাক। আমি চিৎকার দিলাম। আমি আবার অজ্ঞান হয়ে গেলাম। আমাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলো। আমার পাশে ওমর দাঁড়িয়েছিল। 2 দিন পর আমার জ্ঞান ফিরল। আমি আমার বাবার বাড়ি গেলাম কিছুদিনের জন্য। বাবাকে বললাম, বাবা, বাসর রাতে আমার স্বামীকে আমি দেখতে পেলাম আমার দেবরের বদলে। এটা কি করে সম্ভব বাবা? কিছুক্ষণ পর আমাদের বাড়িতে একটা গাড়ি আসলো এবং গাড়ি থেকে ওমর, আমার শ্বশুর শাশুড়ি নামলো। আমি দেখে খুব ভয় পাচ্ছিলাম। আমার শাশুড়ি মা বলল, আরে বৌমা, তুমি এত ভয় পাচ্ছ কেন? আসলে ভুলটা আমারই হয়েছে। আমি যদি আগে বলতাম যে আমার 2টি যমজ সন্তান রয়েছে, আর তোমার স্বামী সুমন দেখতে যেমন ঠিক ওমর মানে তোমার দেবর দেখতে সেই, দুজনকে উদল বদল করলেও ধরতে পারবে না এটা সুমন নাকি ওমর। পরে আমি জানতে পারি তারা যমজ ভাই ছিল। তাই বাসর ঘরে আমি তাকে দেখে ভয় পেয়েছিলাম। আমার কিছুতেই বিশ্বাস হচ্ছে না আমার স্বামী সুমনকে ওমর বলে চালিয়ে দেওয়া যাবে। পরে আমি ওমরের সাথে আবার সুর বাড়ি ফিরলাম। তারপর দিন ওমরকে খুব রাগী রাগী দেখলাম। আমাকে প্রচণ্ড জোরে ধাক্কা মেরে ফেলে দেয় মাটিতে। প্রচণ্ড মাথায় ব্যথা পেলাম। আমাকে অনেকগুলো চড় দিল। আমি বুঝতে পারছি না সে আমাকে এভাবে অত্যাচার করলো কেন। আমি কি দোষ করেছি? আমি কোনো কিছু আন্দাজ করতে পারছিলাম না কেন ও এমন করছে। তাহলে বিয়েটা করলো কেন? আমি কিছুই বুঝলাম না ওমর আমাকে এত আঘাত করছে কেন। অনেক কান্না পেল যে আমার জীবনটাই মনে হয় অভিশপ্ত। কোনো সুখ আমার কপালে নেই। এদিকে মাথা খুব ব্যথা করছে। অনেক সময় পর আমার ঘুম আসল। সকালে ঘুম থেকে উঠে দেখি ওমর আমার পাশেই ঘুমিয়ে আছে। ঘুমন্ত অবস্থায় ওকে নিষ্পাপ মনে হচ্ছে। মনে হচ্ছে যেন এই আমার সেই সুমন। এক চেহারা, একরকম সবকিছু, কিন্তু মনটা বোধহয় এক না। আর হবেই বা কেন? একটা বিবাহিত মেয়েকে কি একটা অবিবাহিত ছেলে বিয়ে করতে চায়? ওর উপরে আমাকে চাপিয়ে দেওয়া হয়েছে। ও হয়তো আমাকে পছন্দই করে না। সকালে নাস্তা টেবিলে খুব ভালো ব্যবহার করলো, হয়তো মা আছে তাই। আমিও মাকে কষ্ট দিতে চাই না, কারণ সে কয়েকদিন আগে তার এক ছেলেকে হারিয়েছে। মা বলল, ওমর বাবা নাসরিনকে নিয়ে ঘুরে আয়। আজ নয় মা, কাল নিয়ে যাব। আমি রুমে আসলাম কিছুক্ষণ পর। ওমর আসল আমাকে বলল, এই মাকে কিছু বলেছিস? না, আমি কিছুই বলি নাই। হ্যাঁ, কিছুই বলবি না? আজ একটা কাজে যাচ্ছি, কাল তোকে ঘুরতে নিয়ে যাব। সেদিন রাতে ওকে দেখে আমার খুব ভয় ভয় করছিল, কিন্তু বাঁচা গেল, কিছুই বলল না। আমি ঘুমিয়ে পড়লাম। আজ সারাদিন ওমর খুব ভালো ব্যবহার করলো আমার সাথে। কোনো রাগারাগি করলো না। বিকেল বেলা একটা শাড়ি এনে বলল, নাসরিন ওঠো, এই শাড়িতে তোমাকে খুব মানাবে। আমি কোনো কথা না বলে আমি নিজেই শাড়িটা পরে নিলাম। কিন্তু মনে মনে ভাবলাম, ওমরের হঠাৎ এই পরিবর্তন কেন? এই তো গত রাতে আমাকে খুব মেরেছিল, আজ যেন ওমর ভালো হয়ে গেছে। এর পিছনে কি কোনো কারণ আছে কিনা? আমি কিছুটা তাকে সন্দেহ করছিলাম। ওমরকে জিজ্ঞেস করলাম, ওমর, আজ তোমার মনটা অনেক ভালো হয়ে গেল কিভাবে? ওমর বলল, আরে মানুষের মন কি সবসময় একরকম থাকে? আজ আমার মনটা খুবই শান্ত। আমি আর কিছু বললাম না। ঘুরতে চলে গেলাম একটা সাগর পাড়ে। সাগর পাড়ের ঠান্ডা হাওয়া আমাকে মুগ্ধ করে দিচ্ছে, মনে করিয়ে দিচ্ছে আমার স্বামী সুমনের কথা। ও আমাকে নিয়ে মাঝে মাঝে এখানে আসতো। এর মধ্যে ওমর ফুচকা নিয়ে আসলো। অনেক পছন্দ ফুচকা আমার, খেলাম ও অনেক। এরপর সন্ধ্যায় আমরা বাড়ি ফিরে আসলাম। রাতে ঘুমের মধ্যে শুরু হলো পেট ব্যথা। আমি মনে করলাম অনেক ফুচকা খেয়েছি, তাই এরকম হচ্ছে। ওয়াশরুমে গিয়ে দেখলাম আমার অবস্থা খারাপ। কোনো মতে বাহিরে আসলাম। ঘরে এসে শুনতে পেলাম ওমর ফোনে বলছে, মনে হয় কাজ হয়ে গেছে। দেখলাম পেস রুমে গেল। আপনার কথা মতো আমি ফুচকার সাথে মিশিয়ে দিচ্ছি। আমি কথাগুলো শুনে ওর কাছে গেলাম, ফোনটা কেড়ে নিয়ে শুনলাম, ওষুধ যখন কাজ করেছে তাহলে আমার টাকাগুলো দিয়ে যেও।
আমার সাথে ষড়যন্ত্র করেছে। আমি ফোনটা ফেলে দিয়ে ওর কলার ধরে বললাম, কেন এমন করলি তুই? আমাকে পছন্দ না হলে বলে দিতি, আমি চলে যেতাম, তোর সামনে আসতাম না। তুই আমার স্বামীর শেষ স্মৃতি মানে তার সন্তানকে মারার জন্য আমাকে ফুচকার সাথে কি খাওয়ালি? তোর ভাইয়ের শেষ সম্বলটা শেষ করে দিলি। তুই কি মানুষ? এটা তোর ভাইয়ের শেষ স্মৃতি ছিল, আর ওকে তুই মেরে ফেললি। ও আমাকে বলল, ভাই, ওকে আমি ভাই না শত্রু মনে করতাম। ছোটবেলা থেকে সুমন পড়াশোনায় ভালো, শূন্যের নাকি জ্ঞান বুদ্ধি বেশি ওমরের চেয়ে। প্রশংসা শুনতে শুনতে আমি কাহিল হয়ে পড়েছিলাম। ও এই দেশেই বাবা মার কাছে রইল, আর আমাকে বিদেশে পাঠিয়ে দিল কষ্ট করে টাকা উপার্জন করার জন্য। যাও, ওর মৃত্যুর সংবাদ পেয়ে খুশি হয়ে ছুটে আসলাম। তার বউকে আমার বিয়ে করতে হবে, তাও আবার তারই সন্তানকে লালন পালন করতে হবে। আমি তার বউকে মেনে নিতে পারি, কিন্তু তার সন্তানকে নয়। আর তাই আমি ভাইয়ের সন্তানকে মেরে ফেলেছি, বুঝলে? আমি ওর কথা শুনে ধীরে ধীরে মাথা ঘুরে পড়ে যেতে লাগলাম। আমি বেহুশ হয়ে পড়ে রইলাম। শাশুড়ি আম্মা দৌড়ে এসে আমাকে হাসপাতাল নিয়ে গেল। আমার বাবাকে ফোন করে আনলো। আমার বাবাকে আমার শাশুড়ি মা অপমান করতে শুরু করলো। বলল যে আপনার মেয়ের মাথায় কোনো সমস্যা আছে, নইলে কিছুদিন পর পর এরকম বেহুশ হয়ে যায় কেন? আপনার মেয়েকে ভালো ডাক্তার দেখান। আমার এক ছেলেকে হারিয়েছি, আমি আর আমার শেষ সম্বল ওমরকে হারাতে পারবো না। আপনি দয়া করে আপনার মেয়েকে আপনার বাড়িতে নিয়ে যান। আমার জ্ঞান ফেরার সাথে সাথে আমার বাবা আমাকে সব কথা বলল। আমি বাবাকে বললাম, বাবা, ওমর মানুষ নামের অমানুষ। আমি কান্না গলায় বললাম, সে তার ভাইয়ের স্মৃতিকে নষ্ট করে ফেলেছে বাবা, ফুচকার সাথে ওষুধ মিশিয়ে। আমি তা বুঝতে পারিনি বাবা। আমি যাকে নিয়ে স্বপ্ন দেখতাম তাকে মেরে ফেলেছে বাবা। শাশুড়ি মা আমার কথাগুলো শুনে নিশ্চুপ হয়ে রইল। আমার শাশুড়ি মায়ের মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না। আমার শাশুড়ি মা বুঝতে পারল তার ছেলের দোষে তার ভাইয়ের শেষ স্মৃতি মানে তার সন্তানকে মেরে ফেলেছে, ফুচকার সাথে কি জানি মিশিয়ে দিয়ে। আমার কোনো দোষ নেই। হঠাৎ চোখ মেলে দেখি মা আমার পাশেই আছে, বলছে, মা কাঁদিস না, যে যাওয়ার সে তো চলেই যাবে। আমাকে ইশারা দিল ওমর কিছুই যাতে না বলি। কিছুদিন পর আমি সুস্থ হলাম, মাকে বলতে যাব। তখনই ওমর এসে বলল, এই তুমি এখানে কেন? পুরোপুরি সুস্থ হওয়ার আগেই বিছানা ছেড়ে উঠতে গেলে কেন? ও আমাকে রুমে নিয়ে বলল, মাকে কিছুতেই এ কথা বলো না। আমি মাকে আর কি বলবো? মা যা জানার জেনে গেছে, কারণ আমি বলতে বাধ্য হয়েছি। তোমার মা আমার বাবাকে দোষ দিচ্ছিল, বলছিল আমার নাকি মাথায় সমস্যা, আর তাই আমি সব সত্য কথা বলে দেই। এই কথা বলতেই ওমর আমার সাথে অদ্ভুত আচরণ করতে লাগলো, কারণ আমি চাই ওকে শিক্ষা দিতে। প্রায় 6 মাস পর ওমর ঘুম থেকে উঠে নাসরিন নাসরিন করছে। সারা বাড়িতে নাসরিন নেই। টেবিলের উপর একটা চিঠি ওমর পড়তে লাগল। প্রিয় ওমর, আশা করি আমাকে আর খোঁজাখুঁজি করবে না। আমি এই দিনটার আশায় ছিলাম, আর আজকের আশায় আমি তোমার শত অত্যাচার সহ্য করেছি। তুমি যেমন আমার কাছ থেকে আমার সুমনের শেষ চিহ্ন কেড়ে নিয়েছ, ঠিক তেমনি আমিও তোমার কাছ থেকে তোমার সন্তান কেড়ে নিয়েছি। হ্যাঁ, আমি মা হতে যাচ্ছি, যাকে তুমি পাওয়ার আগেই হারিয়ে ফেললে। আর মাকেও আমার সাথে নিয়ে যাচ্ছি। তুমি থাকো তোমার রাজ্যে, আমি আমার সন্তানের খুনির সাথে এক ছাদের নিচে থাকতে পারবো না, কারণ আমি তোমাকে অনেক ঘৃণা করি, অনেক। ইতি নাসরিন। নাসরিন মাকে নিয়ে খুব দূরে একটা এলাকায় এসে বসবাস করতে লাগল। 6 মাস পর নাসরিনের কোল জুড়ে একটা ছেলে জন্ম নেয়। ছেলেটির নাম রাখে ইমন। সুমন বলেছিল আমাদের ছেলে হলে এই নামটি রাখবো, তাই নাসরিন এই নামটিই রাখল। আজ ইমনের 4 বছর। ইমন বলল, আম্মু, আমার বাবা কই? নাসরিন শূন্যের নাকি ছবিটা দেখিয়ে বলল, এই তোমার বাবা মরে গেছে, আমাদের ছেড়ে চলে গেছেন। ইমনকে জড়িয়ে ধরে অনেক কাঁদল, আর মনে মনে বলল, দেখ ওমর, তুই বেঁচে থেকেও তোর সন্তানের কাছে মৃত, আর আমার সুমন চিরদিন আমার কাছে জীবিত। তবে তোর ছেলেও তোকে ঘৃণা করেই বড় হবে, আর এটাই তোর শাস্তি। আমার সন্তান বড় হলে আমি কোনোদিন তোর পরিচয় দিব না। আমি আমার ছেলেকে বলবো, তোমার বাবা তুমি জন্মের আগেই মরে গিয়েছে। আমি তোর সন্তানকে দিয়ে তোরে কষ্ট দিব। বন্ধুরা, আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আর আপনাদের যদি কোনো গল্প থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আপনার গল্প আমি শেয়ার করার চেষ্টা করব। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।